ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কম খরচায় ভ্রমণ করিয়ে দেখাবো বকখালি। তবে বন্ধুরা, কম খরচায় বকখালি ভ্রমণের জন্য তোমাদের জার্নি শুরু করতে হবে কিন্তু সোজা কলকাতা থেকে। কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে মাত্র 65 টাকা খরচা করে কলকাতা থেকে একদম বকখালিতে কি করে এসে পৌঁছাবে সেটা তো জানাবো। তাছাড়াও বকখালি সমুদ্র সৈকতের একদম হাতের কাছে মাত্র 400 টাকা খরচা করে কোথায় তোমরা হোটেল নিয়ে থাকবে, তাও ফ্যামিলি সহকারে ভালো পরিবেশের মাঝখানে, সেটাও জানিয়ে দেবো। কম খরচায় ভালো খাবার দাবার কোথায় পাবে, মানে A to Z ইনফরমেশন পেয়ে যাবে কিন্তু আমার এই বকখালি ভ্রমণ নিয়ে। তবে বন্ধুরা, বকখালি ভ্রমণের জন্য সঠিক সময় কোনটা সেটাও কিন্তু জানতে পারবে। আশা করছি তাই আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। বকখালি ভ্রমণের জন্য আজকে আমার যাত্রাটা শুরু করছি কিন্তু শিয়ালদা স্টেশন থেকে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের উত্তর শাখার একদম ঠিক সামনে। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 5টা। চারিদিকে বুঝতেই পারছো এখনো কিন্তু সূর্যের আলো ওঠেনি। তবে আজকে শিয়ালদা স্টেশন থেকে আমি কিন্তু দক্ষিণ শাখার দিকে এগিয়ে যাব। দক্ষিণ শাখা থেকে ভোরবেলা 5টা 20-তে ধরবো নামখানা লোকাল ট্রেন। তবে বন্ধুরা, তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি, নামখানা লোকাল ট্রেন কিন্তু এই ভোরবেলা 5টা 20-র পরে আরো রয়েছে। আমি বাকি ডিটেলস গুলো তোমাদের আমার ভিডিওর সাথে থাকলে জানিয়ে দেবো। তবে এখন এখানে না দাঁড়িয়ে থেকে সোজা আমি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। সবেমাত্র সূর্যের আলো দেখা দিয়েছে। সূর্যের এক ছিটে ফোঁটা আলো ওঠার পর থেকেই মানুষের জীবনযাত্রা শুরু হয়ে যায়। বিভিন্ন কর্মসূত্রের জন্য বাড়ির আশেপাশে থাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে এইভাবে কত মানুষ পাড়ি দেয় কলকাতা শহরে। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 5টা 10, আর ভোরবেলা 5টা 20 নামখানা লোকাল ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখার 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তবে বন্ধুরা, ভোরবেলার দিকে জার্নিটা এই কারণেই করি কারণ ট্রেনটি পুরো ফাঁকা থাকে, সিটে বসে কিন্তু ভালো করে জার্নিটা কমপ্লিট করা যায়। শিয়ালদা স্টেশন থেকে নামখানা যেতে আজকে আমাদের ট্রেন ভাড়া লাগলো কিন্তু মাথা পিছু 25 টাকা করে। তবে এখানে কিন্তু ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কোনো সমস্যা নেই। সিট নিয়েও আমি বসে পড়েছি। এবারে সোজা ট্রেনে গিয়ে সিটে গিয়ে বসে পড়বো। শিয়ালদা থেকে যে ট্রেনগুলো ধরলে পরে তোমরা সোজা নামখানায় পৌঁছাতে পারবে, সেই ট্রেনের টাইমিং গুলো অবশ্যই তোমাদের বলবো। তবে বন্ধুরা, শিয়ালদা স্টেশন থেকে কিন্তু সঠিক সময় ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলের দিকে। ভোরবেলা 5টা 20-র পরে সকাল 7টা 14 এবং সকালবেলা 9:30টার সময় যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলো ধরলে তোমরা শিয়ালদা থেকে সোজা পৌঁছে যেতে পারবে খুব সহজে নামখানা স্টেশনে। তবে এই টাইমিং গুলোর মাঝে মাঝেও কিন্তু প্রচুর ট্রেন রয়েছে। তবে সেই ট্রেনগুলো ধরলে পরে তোমাদের শিয়ালদা স্টেশন থেকে সবার প্রথমে পৌঁছাতে হবে লক্ষ্মীকান্তপুরে। লক্ষ্মীকান্তপুরে গিয়ে আবার তোমাদের ট্রেন চেঞ্জ করে নামখানায় পৌঁছাতে হবে। যারা দুবার করে ট্রেন চেঞ্জ করতে চাইছো না, তারা আমার বলে দেওয়া টাইমিং এর ট্রেনগুলো ধরলে পরে খুব সহজেই শিয়ালদা থেকে কিন্তু নামখানাতে পৌঁছে যেতে পারবে। ফাইনালি 108 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি পৌঁছে গিয়েছি নামখানা স্টেশনে। নামখানা স্টেশনের ট্রেন কিন্তু পৌঁছেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তবে বন্ধুরা, নামখানা স্টেশনে ট্রেন আসার সঠিক সময় ছিল সকালবেলা ঠিক 7:58-তে। সেখানে বেশ খানিকক্ষণ লেট করেছে। সকালবেলা 8টা 10-এ আমরা নামখানাতে পৌঁছালাম। সেফ একটা জার্নি করে নামখানায় পৌঁছে গিয়েছি। এবারে প্রথম কাজ হলো আমাকে কিন্তু মেন গেটের দিকে বাইরে বেরোনো। তবে নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু রয়েছে বাইরের দিকে বেরোনোর মেন গেট। নামখানা স্টেশন চত্বরের বাইরে কিন্তু টিকিট চেক হয়। তাই তোমাদের সাথে যদি 5 বছরের ঊর্ধ্বে কোনো বাচ্চারা থাকে, অবশ্যই তাদের টিকিটটা কেটে নেবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি চলে এসেছি নামখানা স্টেশনের বাইরের দিকের এরিয়াতে, মানে মেন গেটের সামনে। ছোট্ট একটা স্টেশন চত্বর, কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। বাইরের দিকে বেশ সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে, বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, দেখতে ভীষণ সুন্দর। মানে বাইরের দিকের এরিয়া এবং স্টেশন চত্বরটা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা হয়। স্টেশন চত্বরের সামনের দিকে কিছুটা দূর এগিয়ে গেলে দেখো লাইন করে দাঁড়িয়ে রয়েছে টোটো। এইখান থেকেও কিন্তু তোমরা টোটো ধরতে পারো বকখালি যাওয়ার জন্য। তবে এই টোটো স্ট্যান্ডের পাশ দিয়ে রয়েছে আরো একটি রাস্তা, যে রাস্তা ধরে কিছুটা দূর সামনের দিকে এগিয়ে গেলে তোমরা দেখতে পারবে মেন রোড। মেন রোডেও কিন্তু বাস এবং অটো দাঁড়িয়ে থাকে এবং সেই গাড়িগুলো ধরেও কিন্তু তোমরা বকখালিতে খুব সহজেই পৌঁছে যেতে পারো।
নামখানা স্টেশন চত্বরের এই যে ব্যাক সাইডে টোটো স্ট্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে টোটো ধরে শেয়ারে যদি বকখালিতে যাও তাহলে মাথা পিছু খরচা হবে 60 টাকা করে। পুরো টোটো রিজার্ভ করলে খরচা হবে 300 টাকা। অনেকে ট্রেন থেকে নেমে স্টেশন চত্বর থেকেও কিন্তু টোটো ধরে যাচ্ছে বকখালিতে। তবে এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা ধরে আমি কিন্তু কিছুটা দূর এগিয়ে গিয়ে সোজা মেন রোডের কাছে এগিয়ে যাব। নামখানা স্টেশন থেকে হাঁটা পথে আমার কিন্তু মেন রোডে আসতে সময় লাগলো এই 2 থেকে 3 মিনিট। আর এখানে মেন রোডের ওপরে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে প্রচুর অটো, মানে অটোর কিন্তু স্ট্যান্ড রয়েছে। এই অটো স্ট্যান্ড থেকে এখন আমি মাথা পিছু 40 টাকা ভাড়া দিয়ে যাব বকখালিতে। তবে বন্ধুরা, এই মেন রোডের কাছে আসলে পরে তোমরা টোটো, অটো, এমনকি বাস গাড়িরও কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবে বকখালিতে যদি তোমরা যেতে চাও। আর অটোতে তো 40 টাকা লাগছে, তবে আশা করছি যদি তোমরা বাস ধরে যাও তাহলে হয়তো মাথা পিছু 30 টাকার মতো খরচা হতে পারে। আচ্ছা, যদি অটো ধরেও যাও তাহলে একটি কথা মাথায় রাখবে, যতক্ষণ না অটো পুরো ভর্তি হবে ততক্ষণ অটোওয়ালা দাদা গাড়ি ছাড়বে না। এবং যদি তোমরা টোটোও ধরো তাতেও কিন্তু ওই একই ব্যাপার। আর তোমরা যদি রোডে আসার সাথে সাথে বাস পেয়ে যাও, আমি বলবো বাসে উঠে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এই রোডের ওপর দিয়ে কিন্তু সরকারি এবং বেসরকারি দু ধরনেরই বাসের সুবিধে রয়েছে। তবে সরকারি বাসে গেলে পরে সময়টা অনেক কম লাগবে বকখালি পৌঁছাতে। আর বেসরকারি বাসেও যদি তোমরা ওঠো, তোমরা কিন্তু অটোর থেকে বেশি তাড়াতাড়ি পৌঁছাবে। তবে বেসরকারি বাসগুলো 2-4 মিনিট পর পর প্যাসেঞ্জার তোলার জন্য দাঁড়ায়, এই আর কি। বকখালি ঢোকার মিনিমাম 1 কিলোমিটার আগে থেকে রোডের ওপরে বড় বড় হোটেল দেখতে পারবে। এইসব দিকেও তোমরা হোটেল নিয়ে থাকতে পারো। তবে একটাই অসুবিধে, যদি তোমরা খাবার খেতে যাও কিংবা মার্কেট ঘুরতে চাও তাহলে কিন্তু বকখালির মেন মার্কেটে তোমাদের টোটো ধরে আসতে হবে। আমার যেটা মনে হয়, যে কোনো টুরিস্ট স্পটে ঘুরতে গিয়ে একটু মার্কেট এরিয়ার মধ্যে থাকাটাই সব থেকে ভালো হবে। কারণ সেখানে থাকলে গাড়ি ঘোড়ার সুবিধে এবং দোকানপাট সমস্ত কিছুটাই হাতের কাছে পাওয়া যায়। ফাইনালি আমি অটো থেকে নেমে পড়েছি বকখালি অটো স্ট্যান্ডে। বকখালি অটো স্ট্যান্ডে এসে যেখানে তোমরা অটো থেকে নামবে সেখান থেকে 2-4 পা সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পারবে বকখালি বাস স্ট্যান্ড। বকখালি বাস স্ট্যান্ড আর বকখালি অটো স্ট্যান্ড কিন্তু একদম কাছাকাছি। আচ্ছা, বাস স্ট্যান্ডের দিকে যে রাস্তাটা, যেটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলে তোমরা বকখালি সি বিচের কাছে অনায়াসে পৌঁছে যেতে পারবে। তবে বন্ধুরা, এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, দেখো আমার হাতের ঠিক ডান দিকে একটি রাস্তা সোজা চলে যাচ্ছে। এই রাস্তাটা ধরেও যদি তোমরা সোজা এগিয়ে যাও তোমরা কিন্তু সমুদ্র সৈকতের কাছে পৌঁছাতে পারবে। তবে এই রাস্তার ভেতরেও কিন্তু প্রচুর হোটেলের ব্যবস্থা রয়েছে। আর এমনিতেও তোমরা কিন্তু রোডের ওপরে এবং আশেপাশে প্রচুর হোটেলের ব্যবস্থা পেয়ে যাবে। তবে আমি যেখানে আজকে নাইট স্টে করবো সেখানে যাওয়ার জন্য, সেই হোটেলে যাওয়ার জন্য আমি কিন্তু বাঁ দিকের রাস্তাটা ধরবো। এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব। সব থেকে ভালো কথা, তোমাদের আরো একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে বকখালি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে একটি এখানে অফিস কাউন্টার রয়েছে, এর পাশ দিয়ে কিন্তু রাস্তা ধরে আমি সামনের দিকে এগিয়ে যাব। অটো স্ট্যান্ড থেকে আমি কিন্তু মোটামুটি 200 থেকে 300 মিটার হাঁটা পথে চলে এসেছি ভীষণ সুন্দর একখানা পরিবেশে। এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটা ধরেই কিন্তু আমি এলাম। আর এই রাস্তাটাই সোজা যাচ্ছে অটো স্ট্যান্ডের কাছে। আচ্ছা দেখো, চারিপাশের ভিউটা ভীষণ সুন্দর একখানা পরিবেশ, গ্রাম্য পরিবেশের মাঝে এখানে কিন্তু একটি সুন্দর হোটেল রয়েছে যেখানে আমি নাইট স্টে করবো। তবে বন্ধুরা, বকখালিতে আসলে পরে আমি এখানেই কিন্তু আসি, একদম ফ্যামিলি হোটেল। আশেপাশের পরিবেশের মানুষজন ভীষণ ভালো, তাই আমি কিন্তু প্রত্যেকবার বকখালিতে আসলে পরে এই হোটেলটাই বেছে নিই। চলো তাহলে কাছের থেকে পুরো হোটেলের ভিউ এবং এখানকার যে রুমগুলো এবং কিভাবে সাজানো হয়েছে সমস্ত কিছুটাই তুলে ধরবো। আচ্ছা, আমি যতবার বকখালিতে আসি আর এই হোটেলেই উঠি, এই কথাটা শুনে তোমরা হয়তো ভাবছো না স্কিপ করে যাব। না বন্ধুরা, স্কিপ করবে না। আমি কিন্তু বকখালিতে এসে জীবনসাথী হোটেলেই উঠেছি। তবে জীবনসাথী হোটেলের কিন্তু পুরো এখন গেটআপ, পুরো ভিউ একদম অন্যরকম হয়ে গিয়েছে। আগে শুধু কিন্তু একটাই ফ্লোর ছিল, তবে এখন কিন্তু গ্রাউন্ড ফ্লোর আর ওপরে কিন্তু ফার্স্ট ফ্লোর তোলা হয়েছে। আচ্ছা, যদি তোমরা পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলে তোমরা কোথায় গাড়ি রাখবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। এই যে হোটেল, এই গেটটা দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে। পাশেই দেখো একটা বিশাল বড় গার্ডেন এরিয়া রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ফলের গাছ, ফুলের গাছ রয়েছে, আর বড় একখানা মাঠ রয়েছে। এখানে তোমরা গাড়ি পার্কিং করে রাখতে পারবে। তাছাড়াও বন্ধুরা, তোমরা কিন্তু এখানে এইবারে রান্না করেও খেতে পারবে, তারও সুযোগ সুবিধা কিন্তু কাকু করে দিয়েছে। চলো তাহলে এবারে রুমটা তোমাদের দেখাই।
মেন গেট দিয়ে এন্ট্রি করলে পরেই এখানে কিন্তু তোমরা রিসেপশন এরিয়া দেখতে পারবে। আচ্ছা বন্ধুরা, নিচে মানে গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু 4খানা রুমের ব্যবস্থা রয়েছে। তবে আগের ভিডিওতে তোমরা কিন্তু এই রুমগুলো ঠিক কেমন সেটা তোমরা দেখেছো, তাই নিচের রুমগুলো দেখাচ্ছি না। আর এখানে যেহেতু ওপরের ফ্লোরটা মানে ফার্স্ট ফ্লোরটা একদম নতুন তৈরি করা হয়েছে, তাই আমি ওপরের দিকে রুমটা নিয়েছি, আর ওপরের রুমগুলো ঠিক কিভাবে সাজানো সেটা দেখিয়ে দেবো। তবে বন্ধুরা, যদি তোমরা ফ্যামিলি সহকারে আসো এবং গ্রুপ পার্টি আসো, তাহলে তোমরা রুম তো পাবে, তার সাথে কিন্তু তোমরা এখানে রান্না বান্না করেও খেতে পারবে। তবে কাকুর সাথে যদি তোমরা আগে থেকে কথা বলে নাও, কাকু কিন্তু রান্নার জিনিসপত্র, গ্যাস, ওভেন সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে, শুধু তোমরা বাজার করে রান্নাটা করবে। তবে হয়তো তার বিনিময়ে কিছু টাকা হয়তো কাকু এক্সট্রা টাকা চার্জ করতে পারে, সেটা অবশ্য তোমরা কাকুর সাথে কথা বলে নিতে পারো। চলো তাহলে এবারে সিঁড়ি ধরে উপরের দিকে যাওয়া যাক। চলে এলাম আমি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরটা কিন্তু জীবনসাথী হোটেলের একদম নতুন তৈরি করা হয়েছে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই বারান্দা এরিয়ায়, দু সাইডে বড় বড় রুমের ব্যবস্থা রয়েছে, আর সোজা দেখতে পাচ্ছ জানলাগুলো, যেখান থেকে আলো হাওয়া কিন্তু খুব সুন্দরভাবে আসছে। যাই হোক, আমি ভিডিওটা যখন শুরু করব তখনই কাকু আমাকে একটি কথা জানালো যে আগে যে রুম ভাড়াটা 350 টাকা করে নেওয়া হতো, সেটা কিন্তু 50 টাকা বাড়িয়ে এখন রুম ভাড়া নেওয়া হচ্ছে 400 টাকা। তো ভালো হলো, এমন সময় আমি বকখালিতে ঘুরতে এসেছি, কাকু যে রুম ভাড়াটা বাড়িয়েছে এই জিনিসটার উপরে ভিডিও বানিয়ে দিতে পারলাম, জিনিসটা আপডেট হয়ে গেল, তোমাদের বুঝতে সুবিধা হবে। তবে বন্ধুরা, তোমরা যদি বকখালিতে ঘুরতে এসে একসাথে একটি রুমের মধ্যে 6 জন থেকে 7 জন থাকতে চাও, তার জন্য কিন্তু ফার্স্ট ফ্লোরে বেশ বড় একখানা রুমের ব্যবস্থা করেছে। দেখো, এই হলো বড় একখানা বেডের ব্যবস্থা, যেখানে রয়েছে 4টে বালিশ, আর বেডের পাশেই রয়েছে জানলার ব্যবস্থা, সুইচ বোর্ডের ব্যবস্থা, এই পাশেও রয়েছে বেডের ব্যবস্থা। এখানে 2টো বালিশ রয়েছে, 2টো বেডের একদম পাশে পাশেই কিন্তু রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা, সামনের দিকেও একটি রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা। যেহেতু একসাথে অনেকজন থাকবে, তোমাদের কিন্তু ফোন চার্জ দিতে কোনো রকম সমস্যা হবে না। এই বেডের পাশেও কিন্তু রয়েছে জানলার ব্যবস্থা। এখানে রয়েছে ছোট্ট একটা টি টেবিল, আয়না, আর এই সাইডে রয়েছে 2টো পরপর চেয়ার, একটা ছোট্ট টি টেবিল, এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, লাইট, পাখা সমস্ত কিছুই রুমের মধ্যে রয়েছে। রুমের মধ্যে রয়েছে কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা। চলো তাহলে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমের ভেতরে আসলে পরে দেখতে পারবে বেসিন রয়েছে, বালতি, মগ, কল, শাওয়ার, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, এবং এখানে রয়েছে হ্যান্ড শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট। পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকম রুম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম। আর এই রুমটা নিয়ে যদি তোমরা থাকো তাহলে কিন্তু রুম ভাড়া পড়বে 600 টাকা। তবে কাকু আমাকে বললো এটা 6 বেডরুম। আমার তো মনে হচ্ছে বেশ বড় বড় বেড, তো তোমরা এখানে 7 জনও থাকতে পারো। এবারে 7 জন থাকলে পরে কাকুর সাথে কথা বলে নেবে যে মাম্পির ভিডিও দেখে এসেছি, কাকু অ্যাডজাস্ট করে দেবে, কোনো রকম সমস্যা হবে না। তবে এত বড় রুম নিয়ে আমার কোনো লাভ নেই, আমি নিয়েছি ছোট রুমটা। চলো এই রুমটা কিভাবে সাজানো সেটা দেখিয়ে দিচ্ছি। রুমের ভেতরে এন্ট্রি করলে পরে এখানে কিন্তু দেখতে পারবে বড় রয়েছে বেডের ব্যবস্থা। বেডের মধ্যে রয়েছে 2টো বালিশ, বেডের পাশে একদম রয়েছে বড় একখানা জানলা, আর জানলাটা দিয়ে কিন্তু বাইরের দিকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখানে রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা, চেয়ার, আয়না, এই দিকেও রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা। বা এই রুমের মধ্যেও কিন্তু অনেকগুলো সুইচ বোর্ড রয়েছে, যেটা আমাদের জন্য অনেকটা কিন্তু মানে ভালো। এখানে ছোট্ট একটা টি টেবিল, এখানেও রয়েছে চেয়ার, আর ওই সাইডে রয়েছে কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা। আর এইখানে হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরেও কিন্তু বেসিন, কল, বালতি, মগ, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। মানে আগের ওয়াশরুমটা যেরকম দেখালাম এই ওয়াশরুমটাও কিন্তু তেমনই। তবে বন্ধুরা, তোমরা যদি এখানে রুম নিয়ে থাকো আর এই ছোট রুমটা নাও, তাহলে কিন্তু রুম ভাড়া পড়বে 400 টাকা। আর কাকুর সাথে আমি কালকে কথা বলিয়ে কিন্তু এখানকার সমস্ত কিছু ডিটেলস, হোটেলের বিষয়ে আরো কি কি আপডেট হয়েছে সমস্ত কিছুটা কাকুর সাথে কথা বলিয়ে কাকু নিজের মুখে তোমাদের জানিয়ে দেবে। আর ফোন নাম্বারটাও কিন্তু আমি তখন কাকুর কাছ থেকে তোমাদের জানিয়ে দেবো, না তো আমার ভিডিওর সাথে থাকবে, তোমরা জানতে পারবে। বেশ অনেকক্ষণ ধরে ট্রেন জার্নি করেছি, গাড়ি জার্নি করেছি, ভিডিও শুট করেছি, এবারে একটু আমি রেস্ট নেবো, তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। রুমে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। তবে সত্যি কথা বলতে সমুদ্র সৈকতের এতটা কাছে চলে আসার পরে রুমে আর বসে থেকে রেস্ট নিতে ইচ্ছে করলো না, তাই সোজা চলে এলাম কিন্তু আমি সমুদ্র সৈকতে। তবে হ্যাঁ, এই এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, ব্যাক সাইডে দেখো আই লাভ বকখালি লেখাটা কিন্তু বেশ সুন্দর করে দেখা যাচ্ছে।
এর আগের বার এসেছিলাম, এখান থেকে কিছু একটা ওয়ার্ড বাই লাভটা মনে হয় পেছন দিকে উল্টে ছিল, তবে এখন কিন্তু পুরোটা ঠিক করে দেওয়া হয়েছে। সকলে এসে এখানে কিন্তু ফটোশুটও করে। আর এখন দেখো বকখালিতে সমুদ্র সৈকতে কিন্তু জলের ঢেউটা বেশ ভালো রয়েছে, সেটা দেখার জন্য আমাকে কাছে যেতে হবে, কারণ আমি যে হোটেলে উঠেছি সেই কাকু বললো এখন জোয়ারের টাইম, মিনিমাম 12টা থেকে 12:30 পর্যন্ত জোয়ার থাকবে, তোমরা কিন্তু জলের ঢেউটা বেশ ভালো পাবে। যদি তোমরা স্নান করতে চাও বা মজা করতে চাও করতে পারো। আচ্ছা, মেন কথায় আসি, হোটেল থেকে আমি কিন্তু হাঁটা পথে সমুদ্র সৈকতে চলে এসেছি। হোটেল থেকে এই মিনিমাম 600 মিটারের মতো রাস্তা, তোমাদের পায়ে হেঁটে আসলে পরে সময় লাগবে 9 থেকে 10 মিনিটের মতো, আমারও তাই লেগেছে। আর যদি তোমরা হোটেলের সামনে থেকে টোটো পাও, টোটো ধরে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো সমুদ্র সৈকতে। সমুদ্রের পাড়ে বসেছে কিন্তু ফুচকার দোকান। বকখালি সি বিচে পাড়ে কিন্তু রয়েছে দিনের বেলাতেও ফুচকার দোকান, তাই নিজেকে আর আটকে ধরে রাখতে পারলাম না, চলে এলাম ফুচকা খেতে। বুঝতেই পারছো মেয়েদের কিন্তু একটা উইক পয়েন্ট হলো ফুচকা। কত করে ভাই ফুচকা? 10 টাকার 5টা ফুচকা দিচ্ছে, চলো ফুচকা খাই। আমি বাড়ি থেকে হালকা জল খাবার এবং কিছু শুকনো খাবার নিয়েই ট্রেনে উঠেছিলাম, আর সেইগুলোই ট্রেনে বসে খেয়েছিলাম। তাই সি বিচে এসে ফুচকা দেখতে পেয়ে নিজেকে আর আটকে ধরে রাখতে পারিনি, তাই ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকাটা ভীষণ টেস্টি ছিল। তবে বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এই সময়টাতে হালকা জল খাবার খেয়ে নিতে পারো। বাস স্ট্যান্ড এরিয়ার আশেপাশে কিংবা অটো স্ট্যান্ডের উল্টো দিকে কিন্তু অনেকগুলো জল খাবারের দোকান রয়েছে, লাচ্ছা, পরোটা, পুরি অনেক কিছু পেয়ে যাবে। বকখালিতে এর আগে বহুবার এসেছি, তবে এইবারের দৃশ্য কিন্তু একদম অন্যরকম। মানে আগের থেকে তুলনামূলক এখন কিন্তু বকখালিতে টুরিস্টের সংখ্যা প্রচুর বেড়েছে। আর দেখো পুরো চারিদিকে কিন্তু অনেকে জলে নেমে মজা করছে, বেশ ভালো লাগছে। কিন্তু মাঝে মধ্যে সূর্যের আলো দেখা পাওয়া যাচ্ছে, সূর্যের আলোটা যখন জলের মধ্যে পড়ছে এত সুন্দর লাগছে, পুরো যেন একদম চিকচিক করছে। আর যখন মেঘলা ওয়েদার হচ্ছে তখন কিন্তু আরো সুন্দর লাগছে। তবে এখন কিন্তু পুরো মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর দৃশ্য, চারিদিকে জলের ঢেউ কিন্তু বেশ ভালো রয়েছে। আর হ্যাঁ, হালকা যদি ঝিরিঝিরি এই সময় বৃষ্টি পড়ে না, ব্যাপারটা যেন পুরো জমেকির হয়ে যাবে। আর বন্ধুরা দেখো, সামনের দিকে জলের ঢেউগুলো অনেকে কিন্তু অনেক দূরে চলে গেছে। তবে তোমাদের আমি বারবারই একই কথা বলি, বিশেষ করে যদি তোমরা জলে নামো, সমুদ্র সৈকতে আসো, অল্প জলে মজা করবে, যতটা জলে নিজেদেরকে ঠিক রাখতে পারবে ততটা জলে নেমেই কিন্তু মজা করার চেষ্টা করবে, কারণ সকলের সাথে কিন্তু ফ্যামিলি কিংবা বাড়ির লোকজন কিংবা বন্ধুরা থাকে। যাই হোক, নিজেকে সেফ রেখে সমস্ত কিছু মজা করাটাই আমার মনে হয় সব থেকে বেটার হবে। এবার একটু জলে নেমে বেশ খানিকক্ষণ মজা করব। আমার দুই ছেলের বায়না যে আমরাও জলে নামবো, তাই দেখো ওদেরকে সাথে নিয়ে কিন্তু জলে নেমে পড়েছি। আর আমার ছোট ছেলেটা এত দুষ্টু হয়েছে, জল দেখে ভয় তো পায় না, তার থেকে বড় কথা জলের ঢেউগুলো যখন আসছে হাতটাও আমার ছেড়ে দিচ্ছে। মানে ও একা একা এত মস্ত বড় হয়ে গেছে, ও সবকিছু একা একা করবে। আর বড় ছেলেটা আমার হাতটা ধরেই আছে। দেখো জলের ঢেউটা দেখো, ওরে বাপরে, দেখেছো দেখেছো কতক্ষণ ধরে, মানে অল্প জলে অনেকক্ষণ ধরে ওরা বসে বসে ভিজেছে, তাও ওদের ভেজা হয়নি। দেখো জলের ঢেউগুলো শুধু দেখো। কিছু হয়নি বাবা, কিছু হয়নি। আমার ছোট ছেলের মুখের অঙ্গি ভঙ্গি এমনটাই ছিল, আমি প্রথমে ভেবেছিলাম ও হয়তো কান্না করছে, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু পরে দেখছি ও মন খুলে হাসছে। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, জলে মজা তো করেছি, কিন্তু আমার দুই ছেলেকে জল থেকে তুলতে এতটা পরিমাণে কষ্ট হয়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এইবারে বকখালিতে এসে আমার যা মনে হলো, হাতে 2-1 দিনের ছুটি থাকলে পরে সকলেই কিন্তু একটু মজা করার জন্য, সমুদ্র সৈকতে স্নান করার জন্য, বন্ধুদের সাথে হালকা টাইম পাস করার জন্য বকখালিকে অবশ্যই বেছে নেবে। বকখালি ভ্রমণের জন্য সবথেকে ভালো সময় জুন, জুলাই, আগস্ট।
বেশ অনেকক্ষণ ধরে বকখালির সমুদ্র সৈকতের এই জলে আমি গা ভেজালাম, গা ভাসালাম। দেখো অনেকটা কিন্তু আমি ভিজেও গিয়েছি, খুব সুন্দর সময় কাটলো আমার সমুদ্র সৈকতে। তবে বন্ধুরা, যদি জোয়ারের সময় তোমরা জলে নামো, এর থেকেও কিন্তু বেশি তোমরা জলের ঢেউ দেখতে পারবে। এখন প্রায় ভাটা চলে এসেছে বলে জলের ঢেউটা তোমরা এরকম দেখতে পাচ্ছ। তাহলে ভাবো, তোমরা যে ভাবছো বকখালিতে জলের ঢেউ নেই, এই ভুলে তোমরা কিন্তু বকখালিতে যে আসবে না এটা মাথায় এনো না। বকখালিতে আসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। বেশ অনেকক্ষণ এখানে ছিলাম, সুন্দর সময় কাটালাম, প্রচুর জোরে খিদে পেয়ে গিয়েছে, তাই সোজা চলে যাব খাবারের দোকানে। এখানে অনেকগুলো খাবারের হোটেল রয়েছে, এবারে ঠিক করতে হবে দুপুরের খাবারটা কোথা থেকে খাবো। আচ্ছা, তোমাদের আরো একটি কথা বলি, এই যে তোমরা জলটা জমে থাকতে দেখতে পারছো, এটা কিন্তু জোয়ারের সময় জলটা এসে জমেছে একদম সি বিচের সামনের দিকের এরিয়াতে। যে জলটা তোমাদের পার করে একদম বেশি জলের ঢেউ যেখানে রয়েছে সেখানে যেতে হবে। তবে ভাটা হয়ে গেলে পরে এখানে কিন্তু জলটা অনেকটাই কমে যায়, তখন শুধুমাত্র তোমাদের অল্প জল পাড়িয়েই যেতে হবে সামনের দিকে। কিন্তু জোয়ারের সময় এখানে কিন্তু মোটামুটি 1 কোমর জল হয়ে যায়, তোমরা চাইলে এই অল্প জলেও মজা করতে পারো। বকখালি সি বিচ থেকে হাঁটা পথে চলে এসেছি বকখালি বাস স্ট্যান্ডের কাছে। যখন তোমরা সি বিচ থেকে বাস স্ট্যান্ডের দিকে আসবে, রোডের পাশেই কিন্তু মানে দুদিকেই দেখতে পারবে প্রচুর খাবারের হোটেল রয়েছে, যেখান থেকে তোমরা দুপুরের এবং রাতের খাবার খেতে পারো। তবে বন্ধুরা, এতজন ডাকাডাকি করছে, সবাই বলছে আমার দোকানের খাবার ভালো। আমি সত্যি কনফিউজ হয়ে গেছি যে কার দোকানে গিয়ে খাবারটা খাবো। তবে বাস স্ট্যান্ডের উল্টো দিকে দেখো লাল রঙের লেখা রয়েছে বনশ্রী এসি হোটেল। এখানে কিন্তু প্রচুর মানুষজন বসে খাবার খাচ্ছে, তাই ভাবলাম দুপুরের খাবারটা এখান থেকেই সেরে নেবো। খাবারগুলো ঠিক কেমন গিয়ে খাই, তারপরে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আজকে দুপুরের খাবারে আমি নিয়েছি ডিম মিল। প্লেটে রয়েছে সাদা ভাত, লেবু, শসা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে এখানে রয়েছে ডিমের ঝোল, সোয়াবিন আলুর তরকারি, ডাল, চাটনি, পাঁপড়। বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কারণ যাতে খাবারে কি কি রয়েছে সেই জিনিসগুলো তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে পারি। ডিমটা যদি তোমরা এক্সট্রা ভাবে নাও তাহলে কিন্তু এক্সট্রা চার্জ পড়বে। বাদ বাকি ডাল, সোয়াবিন, তোমরা যদি এই ঘন্ট বা ভাত এক্সট্রা করে নিতে চাও তাহলে কিন্তু কোনো রকম চার্জ দিতে হবে না, পেট ভরে খাবার খেতে পারবে। তবে খাবারটা খেয়ে এবারে টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। সমুদ্র সৈকত থেকে কেন সোজাসুজি আমি চলে এলাম খাবারের দোকানে? আসলে আমি যদি আবার হোটেলে যাই, আমার ফ্রেশ হতে সময় লাগবে, আবার রেডি হয়ে আমাকে আসতে হবে। তাই আমি ভেবেছিলাম একবারে খাবার দাবার খেয়েই সোজা চলে যাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধেবেলা তাহলে আমি বাইরে বেরোতে পারবো। বারবার করে যাওয়া আসার থেকে একবারে কিন্তু খেয়ে দিয়ে রুমে যাওয়াটাই সব থেকে ভালো হবে। তোমরা চাইলে আমার মতো কিন্তু এইভাবেই খাবার দাবার খেয়ে রুমে যেতে পারো। তবে খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই বেশ ভালো ছিল। আমি খাবারগুলো খেয়ে সোজা চলে গিয়েছিলাম রুমে। ফ্রেশ হয়ে আবারও তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে সন্ধেবেলা। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে ঠিক 7টা। আমি রেডি হয়ে চলে এসেছি বকখালি সমুদ্র সৈকত সন্ধেবেলা ঠিক কিভাবে সেজে ওঠে সেটা দেখার জন্য। তবে বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছি সমুদ্র সৈকতের পাশেই যে বড় মার্কেট এরিয়াটা রয়েছে সেই মার্কেট এরিয়াতে। আর এইখানে আসলে পরে তোমরা দেখতে পারবে বেশ সুন্দর একটা ছোট্ট মন্দির প্রাঙ্গণ রয়েছে, যে মন্দির প্রাঙ্গণে বিরাজমান কিন্তু বজরংবলী, মা তারা, খুব সুন্দর বিগ্রহ, তোমরা অবশ্যই দর্শন করে নিতে পারো। আচ্ছা, মার্কেট এরিয়াতে যেহেতু রয়েছে আমি এখানকার বিষয়ে একটু বলি। এখানে কিন্তু দেখো রোডের দুপাশেই কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো দোকান। এখানে তোমরা খাবার দাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে, যেখানে তোমরা সাজগোজের জিনিস, ব্যাগ, জামা কাপড়, জুতো, বাচ্চাদের খেলনা, অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। এবারে তোমরা যদি কেউ কিছু কিনতে ইচ্ছুক হও, অবশ্যই আমি বলবো দেখে শুনে দরদাম করে এখান থেকে কিছু কিনে নিতে পারো। আবার ছোট বাচ্চাদের জন্য রিমোট কন্ট্রোল গাড়ি রয়েছে, যেই গাড়িগুলোতে বসে বাচ্চারা কিন্তু 2-3 বার ঘুরতেও পারবে। 50 টাকা করে নেওয়া হচ্ছিল। বকখালি সমুদ্র সৈকত সন্ধ্যেবেলা বেশ সুন্দর করে সেজে উঠেছে। আসলে এখানে প্রচুর দোকানপাট বসেছে, মানে খাবারের স্টল, যে দোকানগুলো খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো, তো দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, আইসক্রিম, প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। আর একটা জিনিস যেটা ভালো লাগলো, যেখানে ফুচকার দোকান সেখানে শুধু লাইন দিয়ে ফুচকার দোকান দেখতে পারবে, যেখানে ভেলপুরি, পাপড়ি চাটের দোকান রয়েছে বা আইসক্রিমের দোকান রয়েছে পরপর কিন্তু একই দোকান বসেছে। তবে বন্ধুরা, সমুদ্র সৈকত মানে কিন্তু সি ফুড। আর এখানে সামনের দিকে কিন্তু লাইন দিয়ে বিক্রি হচ্ছে সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া, যেগুলো তোমরা চাইলে পরে কিন্তু কিনেও খেতে পারো। দেখো এখানে যে মাছের দোকানটা বসেছে, প্রচুর রকমের কিন্তু মাছ আমি দেখতে পেয়েছি। তবে সব কটা মাছের আমি নাম জানি না,
দাদা কত করে বিক্রি করছো, প্লেট হিসেবে নাকি ওয়ান পিস করেও তোমরা বিক্রি করো? একটু বলে দাও, ভালো হয়। আচ্ছা, পিস হিসেবেও নিতে পারবে বা প্লেটেও নিতে পারবে। কি কি বানিয়ে দিচ্ছ? আচ্ছা, প্লেন ভাজা, কষা এবং পকোড়াও হবে। তো তোমরা কেউ খেতে চাইলে পরে এখান থেকে দেখে শুনে পছন্দ করে মাছ কাঁকড়া কিনে কিন্তু পকোড়া কিংবা কষা বানিয়ে খেতেও পারো। ভিডিওটা দেখে আশা করছি তোমরা বুঝতেই পেরেছো যে বকখালির সমুদ্র সৈকত সন্ধ্যেবেলা ঠিক কতটা জমজমাট হয়ে উঠেছে। তবে বন্ধুরা, অন্যান্য দোকানগুলোর তুলনায় মাছের দোকানগুলোতে কিন্তু বেশ ভালো ভিড় ছিল। প্রত্যেকটা মাছের ঠিকভাবে নাম না জানলে পরেও এখানে কিন্তু মোটামুটি আমি দেখেছিলাম বিভিন্ন ধরনের চিংড়ি মাছ, তাছাড়াও ছিল পমফ্লেট, এমনকি বিভিন্ন ধরনের তোমরা কিন্তু এখানে কাঁকড়াও পেয়ে যাবে। তবে দেখে মনে হচ্ছিল প্রত্যেকটা মাছের কোয়ালিটি কিন্তু বেশ ভালো হবে, মানে একদম টাটকা তরতাজা কিন্তু মাছগুলো। পরপর লাইন দিয়ে অনেকগুলো মাছের দোকান রয়েছে। এবারে যদি তোমরা কেউ খেতে ইচ্ছুক হও, তোমরা একটু দেখে শুনে কিনে খেতে পারো। সমুদ্রের পাড়ে একদম কিন্তু এখানে তোমরা আসলে পারে দেখতে পারবে প্রচুর চেয়ার পাতা রয়েছে। দেখো এইখান থেকে শুরু করে একদম জলটা ঠিক যেখানে রয়েছে অত দূর পর্যন্ত তোমরা চাইলে চেয়ার নিয়ে বসতেও পারো। তবে 1 ঘন্টা বসলে পরে তোমাদের কিন্তু 20 টাকা দিতে হবে। আর যেখানে তোমরা বসবে সেখানে 1 ঘন্টা কিন্তু বেশ সুন্দর করে সময় কাটাতে পারবে, কারণ খুব সুন্দর মৃদু হাওয়া বইছে, তার সাথে সমুদ্রের পাড়ে যে দোকানপাটগুলো বসেছে, প্রচুর মানুষজন এখানে বসেও রয়েছে, বেশ ভালো একটা সময় কিন্তু কাটবে। আর এখান থেকে আমি একটু আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়ে সোজা সামনের দিকে রওনা দেবো। আইসক্রিমের দোকান থেকে আমি 30 টাকা দামের একটা কুলফি আইসক্রিম খেয়েছিলাম। তবে যেটা দেখলাম, বকখালিতে কিন্তু প্রত্যেকটা সিল প্যাকের জিনিসের দাম কিন্তু 5 টাকা করে বেশি নেওয়া হচ্ছে, সেটা জলের বোতল হোক কিংবা শুকনো খাবার। বকখালি সি বিচের আশেপাশে প্রচুর ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, কিন্তু অনেককেই দেখলাম যে কোনো খাবার খেয়ে সেটা যেখানে সেখানে ফেলে দিচ্ছে। আমরা যদি আমাদের প্রিয় টুরিস্ট স্পটগুলো নিজেরাই নোংরা করে ফেলি, এর থেকে খারাপ কিছু হতে পারে না। তাই জাগার জিনিস জাগাতে রাখাটাই সব থেকে ভালো। আজকে রাতের খাবারে নিয়ে নিয়েছি আমি ডিম মিল, আর প্লেটে রয়েছে কিন্তু সাদা ভাত, লেবু, শসা, এখানে পেঁয়াজ, আলু পটলের তরকারি, আলু ভাজা, ডাল, এখানে রয়েছে ডিমের ঝোল। চলো তাহলে খাবারটা খেয়ে দেখি খাবারটা খেতে কেমন হয়েছে। তবে বন্ধুরা, সকালবেলা খেয়েছিলাম, মোটামুটি ভালোই লেগেছিল, তাই রাতে কিন্তু আমি বনশ্রী হোটেলেই খাবারটা কমপ্লিট করছি। একটা জিনিস আশা করছি তোমরা লক্ষ্য করেছো, দিনের বেলা আমি এই দোকানে 100 টাকা দিয়ে পুরো প্লেটটা নিয়েছিলাম। সবজি কিন্তু 2 রকমের ছিল, তবে রাতের বেলায় সবজি কিন্তু 1 রকমের দিয়েছে, কিন্তু প্লেটের দাম সেই 100 টাকাই নিয়েছে। ডিমটা বাদে বাদ বাকি তোমরা ডাল আর সবজিটা কিন্তু পেট ভরে খেতে পারো। আশেপাশে 2-1টা দোকানে জিজ্ঞেস করলাম, সেখানেও বললো রাতের বেলা কিন্তু 1 রকমের সবজি, ডাল আর আলু ভাজা থাকে। তবে এইখানে আমাদের চাটনি পাঁপড়টা এক্সট্রা দিয়েছিল, অন্যান্য দোকানে কিন্তু চাটনি পাঁপড়টা রাতে দেয় না। রাতের খাবার দাবার কমপ্লিট করে সোজা চলে যাব রুমে গিয়ে একটু রেস্ট নেব। আবারও তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে গিয়েছি। আজকে কিন্তু বকখালির আশেপাশে সাইট সিন রয়েছে কিছু, সেইগুলো ঘুরে দেখব। তবে তার আগে জীবনসাথী হোটেলের যে মালিক রয়েছে, কাকু এখন ফ্রি রয়েছে, রিসেপশন এরিয়াতে বসে রয়েছেন। তাই ভাবলাম হোটেলের বিষয়ে আরো কিছু ইম্পর্টেন্ট কথা, যেগুলো কাকুর মুখ দিয়ে তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। চলো তাহলে কাকুর সাথে কথা বলা যাক। তবে তার আগে বন্ধুরা, বকখালির যে আশেপাশে সাইট সিনগুলো রয়েছে তার ওপরে কিন্তু আমি একটি আলাদা ভিডিও বানাবো, তোমরা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দেখতে পারবে। নমস্কার কাকু। নমস্কার। আচ্ছা, হোটেলের নাম একটু নিজের মুখে বলে দাও। হোটেলের নাম হোটেল জীবনসাথী। আচ্ছা, এখানে রুম ভাড়া কত করে দেওয়া হয়? এখানে রুম ভাড়া দেওয়া হয় নর্মাল দিনে, হ্যাঁ, তোমার 400 টাকা ওপর আর নিচে, 400 টাকা করে রুম ভাড়া দেওয়া হয়। আর বড় রুম কিছু আছে? আচ্ছা, বড় রুমটা হচ্ছে আমাদের 4টে রুমের মধ্যে, মানে নিচে 4টে উপরে 4টে, ওপরে 4টের মধ্যে একটা রুম হচ্ছে বড়, হ্যাঁ, ডবল বেডের রুম। হ্যাঁ, ওই রুমটাতে নর্মাল দিনে 600 টাকা করে দেওয়া হয়। দুটো ফ্যামিলি ভালোভাবে থাকতে পারবে। ঠিক আছে। আর নিচে যে 4টে রুম আছে, এখানে মিনিমাম কজন করে থাকতে পারবে, আর উপরের বড় রুমটাতে মিনিমাম কতজন থাকতে পারবে? দেখুন, আমাদের সিস্টেম হচ্ছে 2 জন করে। আচ্ছা, এটা ফ্যামিলি আসলে ধর স্বামী স্ত্রী 2টো বাচ্চা, এটা তো অ্যালাউ করতে হবে। আর বড়দের ক্ষেত্রে আমাদের মানে প্রশাসনিক আছে, চাপ আছে, যেটা 3 জনের বেশি অ্যালাউ করা যাবে না রুমে। কিন্তু রুমে তো থাকতে পারবে 4 জন, কিন্তু 3 জনকে অ্যালাউ করতে হয়। আচ্ছা, আর আরো একটি কথা জিজ্ঞেস করবো, এটা তো পুরোপুরি ফ্যামিলি হোটেল, কিন্তু ফ্যামিলি ছাড়াও এখন যদি কেউ মানে আনম্যারিড কাপেলরা আসে,
তাহলে কি তাদের থাকতে দেওয়া হবে? হ্যাঁ, তাদের থাকতে দেওয়া হয়, তবে একটা ওই ইয়ে আছে যে মানে 18+ হতে হবে। আচ্ছা, আইডেন্টি প্রুফ হিসেবে ফ্যামিলি নিয়ে থাকলে পরেও কি জমা দিতে হবে, আর আনম্যারিডরাও যদি থাকতে চায় তাহলে কি জমা দিতে হবে? আইডেন্টি প্রুফ হিসাবে ফ্যামিলিরই যতজন মানে পরিবার ততজনের আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স যে কোনো একটা আইডেন্টি প্রুফ দিতে হবে। আর ছেলে মেয়েদের ক্ষেত্রেও ওই আইডেন্টি প্রুফ আধার কার্ড বা ভোটার কার্ড জমা দিতে হবে। আচ্ছা, সিঙ্গেল পার্সন কি অ্যালাউ আছে? না, সিঙ্গেল আমাদের অ্যালাউ নেই। আচ্ছা, আর এখানে কি অফ সিজনে এবং সিজন টাইমে কি ভাড়াটায় কিছু হলেও আপ ডাউন করে? হ্যাঁ, যেটা আমাদের সিজন, হ্যাঁ 3 মাস সিজন, এই পুজোর পর থেকে হ্যাঁ এখন চলে যাবে মার্চ মাস পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিজন টাইম। এই সিজন টাইমের ভাড়াটা সম্পূর্ণ আপ ডাউন করে। আচ্ছা, মানে টুরিস্টের ওপরেও কিছুটা আপ ডাউন করে বা সিজনের টাইমেও আপ ডাউন করে। আচ্ছা, এখানে আমি এসে যেটা শুনলাম যে কেউ যদি রান্না বান্না করে খেতে চায় তারও কিছু তুমি ব্যবস্থা রেখেছো, এবারে সেই ব্যবস্থাগুলো কি রেখেছো একটু তুমি নিজের মুখে জানিয়ে দাও। এবার দেখুন, অনেক ফ্যামিলিরা আসে তো এসে হোটেলের খাবারটাকে পছন্দ করে না, আচ্ছা, তারা নিজেরা হ্যাঁ তোমার রান্না করে খেতে চায়। একটা ফ্যামিলিতে দেখা যাবে 10 জন এসছে, 10 জন একবেলা খেতে গেলে 1000 টাকা 1500 টাকা বেরিয়ে যায়। ওই 1000 টাকা বাজার করে নিয়ে আসলে এখানে রান্না করার ব্যবস্থা আছে, আমাদের জায়গা দিয়েছি রান্না করার। এবারে এক্সট্রা চার্জ পড়বে এই থালা বাসন, হ্যাঁ ওভেন টোভেন যাবতীয় যা একটা মানে কি আলাদা একটা খরচা পড়ে। এরকম 10-12 জনের ক্ষেত্রে 200 টাকা করে পার ডে নেওয়া হয়। আর গ্যাসটা ওজন করে দেওয়া হয়, যা পড়বে তাই ওজন করে নেবো, আবার সেরকম একটা পয়সা ধরে নেওয়া হয়। আচ্ছা, আর যদি কেউ রুমে থেকে তোমাকে বললো যে বাইরে থেকে খাবার আনিয়ে দেওয়ার ব্যবস্থা, তাহলে কি সেটা করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে মেনু কার্ড আছে। আচ্ছা, মেনু কার্ড থেকে অর্ডার করলেই হ্যাঁ খাবার আমাদের আদি বনশ্রী থেকে খাবারটা আসে। আমাকে এখানে ফোনে বলে দেবে বা ডাইরেক্ট বলে দিলে, আমি ফোন করে দিলে আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে খাবার চলে আসবে। আর যারা সাইট সিন ঘুরবে তাদের কি টোটো বা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবে? শুনুন, সেটা আমার ক্ষেত্রে বললে আমি সেটাকে টোটো ম্যানেজ করে দিই। আমাদেরও তো সেটিং এ টোটো থাকে 2-4 জন, হ্যাঁ আমরা বললে আমরা ম্যানেজ করে দিই। আচ্ছা, কাকুর কাছ থেকে আমি ফোন নাম্বারটা নিয়ে নিয়েছি, ফোন নাম্বারটা কিন্তু আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ফোন নাম্বারটা কালেক্ট করে তোমাদের যদি আরো এক্সট্রা কিছু জানার থাকে বা জিজ্ঞেস করার থাকে তোমরা সরাসরি কাকুর সাথে যোগাযোগ করে নিতে পারো। আর এইদিকে কিন্তু টোটোওয়ালা কাকু তার টোটো নিয়ে চলে এসেছে, একদম হোটেলের সামনেই কাকু কিন্তু টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে কাকুর সাথে আজকে বকখালির আশেপাশের সাইট সিন গুলো কিন্তু ঘুরে দেখবো। এই হলো টোটো আর এই কাকুর সাথে কিন্তু আজকে সারাদিন ঘুরবো। তবে বন্ধুরা, বকখালির আশেপাশে যে সাইট সিন গুলো আমি ঘুরবো তার উপরে আলাদা একটি ভিডিও বানাবো, তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলে দেখতে পারবে। তবে বকখালি ভ্রমণের যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।